স্নান হয়ে গেছে আর চলে এসেছি। তোমরা ভাবছো আমি মাঝে মধ্যে কোথায় হারিয়ে যাই। বিশ্বাস করো, এত কাজের চাপ পড়েছে না, কাজের চাপ পড়েছে বলে তোমাদের কাছে আসবো না তা হয় না, কিন্তু দিনে 3টা করে ক্লাস মিনিমাম, তারপরে কিছু নিজস্ব রাইটিং আছে কলেজ যেটা ইন্টারেস্ট করেছে, তারপরে মিটিং, তারপরে কিছু কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রোগ্রামস, এই সব কিছু কিছুটা হোল্ড করতে হচ্ছে আর কিছুটা পার্টিসিপেট করতে হচ্ছে, যার ফলে সিরিয়াসলি তার সঙ্গে বাড়ির কাজ করবো তো আইটাই যা মানে আশাই হচ্ছে না তোমাদের কাছে। আর জানো তো বন্ধুরা, আমি না তোমাদের কাছে আসি জানো, এটা এক ধরনের আমার বই লেখা। হ্যাঁ, কীরকম জানো তো, মানুষ তো বই লিখে এবার ধরে নাও 1 পাতা লিখলো, আরেক পাতা লিখলো, তারপরে হয়তো 2 দিন লিখলো না, অনেকেই কন্টিনিউ চালিয়ে যায়। মনীষীদের কথা আমি ধরছি না, ওনারা তো মানে অনেক উপরে আছেন, এবং তারপরে হয়তো কিছুদিন বাদ হলো আবার হয়তো লিখলো, 1 নাগারে হয়তো লিখলো, এইরকম। আর আমি না আমার এই ব্লগ করাটাকে আমি বই লেখাই ভাবি যে এটা একটা ডকুমেন্টারি, আমার ফ্যামিলি ডকুমেন্টারি। আমি যা করছি আজকে আমার নেক্সট যত যে জেনারেশন আছে তারা পরে দেখবে এবং তাদের ভালো লাগবে হয়তো যে কেমন ছিল, এইরকমই ছিল রিলেশন, যাই হোক তখন সেই রিলেশনে তারা সেই রকমভাবে ভাববে। তো এটাই আমার, এটা এক ধরনের আমার ব্লগ করাটা কিন্তু ডকুমেন্টারি। এটা পরবর্তীকালে সবাই যে জিনিসগুলো কী করতাম, কী সিচুয়েশান, কী পরিস্থিতি, কীরকম চলছিল পরিবেশ তখন, সেইভাবেই আর কি আমার ভালো লাগে মাঝে মধ্যে আসতে তোমাদের কাছে। আমি চেষ্টা করি প্রতিদিন। Each department in regular basis holds in the beginning of application and তাহলে এখানে 2টো জিনিস এসেছে জানো তো, ফেলে রেখেছিলাম, আর কিছু না এমন কিছু যে অসাধারণ জিনিস তা না, কিন্তু হ্যাঁ, কিন্তু তোমাদের দাদা আমার ছেলেকে বলেছিল যে বাবু কাঁচি পাঠাবে, ছোট ছোট কাঁচি, হ্যাঁ বউ কাটতে লাগে, তো বাবু কাঁচি পাঠিয়ে দিয়েছে, একটা ছোট আর একটা বড়। এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস এসেছে, সেটাও তোমাদের দাদার আবদারে, বাবুকেই আবদার করেছিল। আবদার মানে কি বলেছিল, বাবু গ্লোব পাঠিয়ে দেবে। হ্যাঁ, তো আমরা পড়েছি ছোটোবেলায়, ভূগোল পড়েছি, এখনও পড়িয়েই যাই সমস্ত কিছু, কারণ দেশ বিদেশকে তো দেখাতেই হয় যে কোনো ডিসিপ্লিনে ছাত্রছাত্রীদের। তো এইটা গ্লোব পাঠিয়ে দেবে, তো গ্লোব বাবু পাঠিয়ে দিয়েছে ওর বাবার জন্য। গ্লোব নাকি খুব কাজে লাগে, তোমাদের দাদার কাছেই শুনবো যে গ্লোবের উপকারিতা কী। তো এতদিন পর বাড়িতে গ্লোব আসলো, তো এটাকে ফিট করতে হবে, আর পরবর্তী সব কিছু তোমার দাদাই দেখাবে। হলো খুললাম, বাকি সেটেল তো তোমাদের দাদাই করবে গ্লোবটা। আর সবসময় বলে বাড়িতে একটা গ্লোব থাকা ভালো, আর আমরা না বিভিন্ন দেশ বিদেশ দেখতে ভালোবাসি। সন্ধেবেলা হলেই একবারে আমরা কোথাও আফ্রিকা মহাদেশে চলে গেলাম, না হলে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে চলে গেলাম, না হলে আমেরিকা, হ্যাঁ সুইজারল্যান্ড বেড়াতেই থাকি। ও বলে যে গ্লোব থাকলে তুমি অবস্থানটা খুব সহজেই বুঝতে পারবে। তুমি তো এখানে অবস্থান দেখছো, কিন্তু গ্লোবে অবস্থান দেখাটা ঠিক যেন পৃথিবীর মধ্যে আমরা কোথায় আছি সেটা বুঝতে পারা। তো যখন গ্লোব সেটেলমেন্ট হবে তখন গ্লোবটাতে সেই অবস্থানটা কী করে বুঝতে পারছি এবং সেটা কতটা উপকারী সেটা বলবো তোমাদেরকে। তো চলো যাই, এখন একটু মিটিং আছে প্রিন্সিপালের সঙ্গে,
মিটিংটা করব, মানে একটা প্রেজেন্টেশন দেবো আর কি, জাস্ট প্রেজেন্টেশন দেবো এবং এডিটিং টিম বসবে, ওরা এডিট করে এডিট যা যা করবে তা লিখবো আর কি। আর তারপরে রান্না করব। রান্নার পরে আরও কাজ আছে, সব তোমাদের কাছে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, আমার ঝুড়িতে কিন্তু আদাগুলো পড়েছিল, ওই যে লাগিয়ে দিয়েছিলাম না, কি সুন্দর হয়েছে। জীবন দিলাম দেওয়ার কে আমি, কিন্তু এই যে গাছগুলো হয়েছে অপূর্ব। এটা কিনেছিলাম, কিন্তু কোনো অংশেই এটা কম নয়। আমাদের কলেজের সেমিনার কমিটি একটা ওয়েবিনারের আয়োজন করেছে। বিষয়বস্তু হচ্ছে রবীন্দ্র নজরুল ভাবনা। এই সময় সেমিনার কমিটিতে আমি আছি, অনেক দিন মিটিং করলাম এবং করে এটার আজকে এটা হচ্ছে, খুব ভালো লাগছে এবং বিকাল থেকে এতে অংশগ্রহণ করেছি। অনেক কিছু শুনতে পাচ্ছি, অনেক বিদগ্ধ মানুষ এসেছেন। এগুলো আমাদের জীবনে খুবই দরকার। এই প্রিন্সিপালের মিটিং শেষ করে রান্নাঘরে চলে আসলাম। আজকে করব মাছ পোস্ত। আরও সব করেছি, মানে ওগুলো সব করে রেখে দিলাম, এখন লাস্ট মাছ পোস্তটা করে নিই। তেল দিয়ে দিয়েছি, আর আমি আগে কালো জিরা দিয়ে নিই। এই যে আমি এই মাছ পোস্ত করার জন্য পোস্ত বেটে রেখেছি, এর মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু নেই। আর এইটা পোস্ত বাটা জল, তার মধ্যে টমেটোর রস, আর তার সঙ্গে হলুদ, আর স্লাইট একটু গুঁড়ো চিনি, আর একটু লবণ, আর তো কি কালো জিরে, তেজপাতা আর লবণ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আর পেঁয়াজটা লাগবে, পেঁয়াজটা আমি কুচো করে রেখেছি। এখন এটা ভাজাবো। হয়ে গেছে মাছটা, আমি এখন তুলে নেব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। মাছটা একটু ভালো করে না ভাজলে পোস্তটা ভালো হয় না, একটু বেশ কড়া করেই ভাজতে হয়, সবাই করে এটা। আর পোস্তর তো অসাধারণ গুণ, সেটা আমরা সকলেই জানি। ব্যাস এই ভাজা হয়ে গেল। এবার এটা রেখে দিলাম, আর কেটে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজতে হবে, হোক ভাজা। একটু আঁচটা কমিয়ে দিই। ও, সকালবেলা প্রিন্সিপালের সঙ্গে মিটিং করতে করতে টিপ টিপ চলে গেছিল, তারপরে আবার টিপ চাই, আরেকটা টিপ পরে আবার মিটিং টিটিং করে আবার আমার সেই বিখ্যাত টিপ সবসময় যাতে আমি অভ্যস্ত, সেটাই পরে রান্না করতে চলে এসেছি। তো সকালবেলা থেকে এত কাজ, এত ওয়েবিনার, এত ক্লাস, এত মিটিং, ওই সকালে স্নান করেই আমি একদম মানে কোনো নিজেকে যা কিছু গুছিয়ে তোলার সেজে টেজে সব করে নিই আর কি। আর এখন যে পোস্তটা, সেই পোস্তটা আমি তোমাদের কাছে কিছু বলবো পোস্ত নিয়ে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এই যে পোস্ত একটু ভাজা হোক ভালোভাবে। পোস্ত আমাদের দেশে যখন মোগলরা ছিল, মোগলরা শাসন করত, তখন কিন্তু তারা পোস্ত ব্যবহার করতো রান্নাঘরে। মানে আকবরের তো একজন মানে এক্সিকিউটিভ কুকই ছিল, যে সমস্ত খাবারকে চেখে দেখতো আকবরের কাছে পৌঁছানোর আগে। আকবর কিন্তু তার হেসেলে পোস্ত, আকবর না, তার সব সেফ এক্সিকিউটিভ কুক যারা ছিল তারা কিন্তু পোস্তের ব্যবহারটা করতো। আর পোস্তের ব্যবহার কীরকম করতো? গ্রেভি করার জন্য, তারপরে কিছু কিছু মোগলাই রেসিপিতে ব্যবহার হতো। আর এটা আমরা তো আগে জানি
যে আয়ুর্বেদ শাস্ত্রেও কিন্তু পোস্তের অনেক গুণাগুণ আছে, সেখানেও পোস্তের উল্লেখ আছে। আয়ুর্বেদ শাস্ত্রে বলে পোস্ত খেলে নাকি অনিদ্রা কাটে, তারপর নাকি বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা হয় সেইগুলো কমে যায়, পেটের জন্য খুব ভালো পোস্ত, শরীর ঠান্ডা করে, নানাবিধ গুণাগুণী। আর পরবর্তীকালে যখন ব্রিটিশরা এদেশে এলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যারা পরাধীন করে রেখেছিল ভারতবর্ষকে এবং নিজেদের সমস্ত কিছু স্বার্থ সাধন করতো, বাণিজ্যিক অর্থনৈতিক সমস্ত কিছু, সেই সময় যে ব্রিটিশ সৈন্যরা, পরাধীন ভারতে যে ব্রিটিশ সৈন্যরা আমাদের দেশে ছিল, সেই ব্রিটিশ সৈন্যরা চীন কিন্তু খুব চালাক, মানে বুদ্ধিটা আছে আর বুদ্ধিটা সর্বক্ষেত্রে প্রয়োগ করে। এবার ওই চীন থেকে আফিম নেশার জন্য মানে চোরা পথে আমদানি করত আর খেত। এবং সেই সময় মোগলদের বাড়িতেও এরকম ভাবে আফিম ঢুকে গেছিল নেশার জন্য। আফিম তো জানি আমরা যে পোস্তের একটা গুটলি থাকে এরকম ফুলের জায়গাতে নিচে, আর সেই গুটলিটার মধ্যে বীজগুলো থাকে, আর সেই গুটলিতে একটা করে চিড়ে দিলে যে রসগুলো বের হয় ওর থেকেই আফিম হয়। আর ফুলের পাপড়িগুলোও কিন্তু লাগতো নেশার কাজে, যার ফলে এই যে দেখো পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেল। এতে আমি এখন দেব এই পোস্ত, ভরপুর পোস্ত দিয়ে দিলাম। একটু ভালোভাবে ভাজতে হবে। মাছে প্রচুর হলুদ আছে, আর এইখানে যে হলুদ জল করে রেখেছি সেটাতেও হলুদ আছে, আলাদা করে হলুদ দেওয়ার দরকার নাই। বেশি হলুদ দিলে কিন্তু একটু তেতই হয়ে যায়। তারপর যা বলছিলাম, ওই চোরা পথে ব্রিটিশ সৈন্যরা চীন থেকে পোস্ত আমদানি করত। বলছি দাঁড়াও, একটু লবণ দিয়ে দিয়েছি। যাই হোক, চীন তো মহা বুদ্ধিমান ছিল, ব্রিটিশ সৈন্যরা চোরা পথে ওইভাবে আফিমটা আমদানি করত চীন থেকে, চোরা পথে কিন্তু, এবং মোগল দরবারেও কিন্তু চোরা পথে ঢুকে যেত। এইবার কি হলো যে সেটা ব্রিটিশদের কিন্তু নজরে আসে যে মোগল দরবারে এবং এবং ব্রিটিশ সৈন্যরাই কিন্তু এগুলো মেন হোতা, ওরাই কিন্তু চোরা পথে আমদানি করছে চীন থেকে। তখন ব্রিটিশরা ভেবে দেখলো যে এইভাবে দেখো কি সুন্দর পোস্তটা কাদা কাদা হয়ে যাচ্ছে, ভেবে দেখলো যে এইভাবে যদি চোরা পথে ওরা আমদানি করে তো কেন না, আমি কেন ভারতবর্ষের শ্রমিককে দিয়ে এই পোস্তের চাষ করাবো না, মানে পপি সিড যেটাকে বলছে পপি ফুল, সেটার চাষ করাবো না, তাহলে আর চোরা পথে চীন থেকে আনতে হবে না, আমারও লাভ হবে আর সব কিছু হয়ে যাবে। যাই হোক, আমি এই জলটা দিয়ে দিলাম। এটাকে বেশ সুন্দর করে ভেজে তারপর ব্রিটিশরা কি করতো যে ওই ভারতীয় যে শ্রমিকরা ছিল পরাধীন ভারতে, গরিব শ্রমিক, দরিদ্র শ্রেণী, তাদেরকে পুরো পোস্ত চাষ করাতে বাধ্য করতো। এবার বাধ্য করে সেই আফিমটা তো হতো, সেই আফিম তো ব্রিটিশরা নিয়ে নিত এবং নিয়ে সৈন্যদেরকে দিত, তারপর যা যা করতো। তারপরে ওই একদিন একটা দরিদ্র কৃষকের বউ, তার তো বাড়িতে অভাব, সে তো দেখছে যে কিছুই নাই সেদিন, শুধু চাল আছে আর কি করি। তখন ওই বাড়িতে যে পোস্তের ফুল, পোস্ত গাছের ফুল, পোস্ত বলতে বোঝাই ওই দানাটাকে, ওইটা ফুলের যে ভেতরে যে গুটলিটা থাকে তার ভেতরে সাদা সাদা দানাগুলো থাকে, আর ওর পাপড়িগুলো, আর ওর ভেতর থেকে চিড়ে দিলে যে রসটা বের হয় আফিম হতো। তো ওই ভেতরের ওই গুটলি যেটা আছে সেটাকে ফাটিয়ে দিয়েছে। ও কিভাবে ফাটিয়ে দেখে ছোট ছোট দানা দানা। ও তখন কি দেখলো যে দেখি তো এটা সেদ্ধ করে, ও সেদ্ধ করলো, সেদ্ধ করে বাটলো, বেটে লবণ আর তেল মিশালো, সর্ষের তেল, তাই দিয়ে ভাত মেখে খেলো। সবাই তো খুব খুশি, কি শাক বাপরে বাপ,
তারপরে আস্তে আস্তে ঝিঙে পোস্ত, আলু পোস্ত বাঙালির পাতে আসলো এবং সে বিশাল একটা বিজনেস এখন, পোস্তদানার বিজনেস। প্রচুর দাম, 1000 টাকা কিলো। কিন্তু যত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারাই হোক না কেন অল্প বিস্তর পোস্ত সবাই বাড়িতে নিয়ে যায়। আর আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্ত বাটা, পেঁয়াজ পোস্ত, তার তো জুড়ি নেই। তো এই হলো পোস্ত বৃত্তান্ত। মোগলরা তো ব্যবহার করতোই, তারপর চীন ষড়যন্ত্র করে পোস্তকে আমাদের ভারতে ঢুকিয়ে দিয়েছিল, যার ফলে এই পোস্ত আজকে রান্না করছি। তো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পুরো মাছগুলো দিয়ে দেব। সারাদিন এই হয় ক্লাস চলছে, নয় ওয়েবিনার হচ্ছে একটা না একটা, আর নয়তো বা মিটিং হচ্ছে, আবার নিজস্ব ব্যক্তিগত কিছু কিছু রাইটিং আছে, এই চলছে। আবার প্রিন্সিপাল ফোন করেছিল যে নারী দিবস তো চলে গেছে, কিন্তু ওই উদ্দেশ্যে একটা প্রোগ্রাম করতে হবে, সেটা কবে করবেন। তো আমি বললাম, জল দিয়ে দিলাম যে কালকে করবো মিটিং রাত্রেবেলা। এই চলছে, সময় কোথা দিয়ে কেটে যাচ্ছে। তারই ফাঁকে তোমাদের কাছে আসলাম। আসতে ভালো লাগে তোমাদের কাছে, দেরিতে হলেও কি আছে, আসলাম তো। ব্যাস, এটা হতে থাকুক। তেজপাতা পরে আগে যাই হোক দিয়ে দিলাম, আর একটু জল, বাস। ফুটুক, পুরো ফুটে টুটে একদম যখন হয়ে যাবে তোমাদের দেখাবো। হয়ে গেছে, বেশ সুন্দর। একদম থকথকে হয়ে গেছে একেবারে। এরপর আর কিচ্ছু করতে হবে না। এরপর একটা কাজই আছে, বেশ দরাজ হাতে সর্ষের তেলটা এর উপর ছড়িয়ে দিয়ে একদম চাপা দিয়ে দিতে হবে। তাহলে আমার সর্ষে বাটা হয়ে গেল, পোস্ত বাটা হয়ে গেল, এবং সেই সঙ্গে তোমাদের পোস্তের গুণাগুণ তো না, ইতিহাসটা কিছুটা আর গুণাগুণও কিছুটা বললাম। আমার তো ভীষণ ভালো লাগে পোস্ত, ভীষণ। চললাম তাহলে, আবার সন্ধ্যাবেলা কিন্তু পুজো টুজো আছে, তারপরে আবার একটা ক্লাস নেব, ক্লাস নিয়ে আর কিছু করবো না আজকে, তারপর তোমাদের টাটা করবো, ব্যাস এইটুকু। এখন গিয়ে খাবো, দাদা ওয়েট করছে। জাতীয় নীতিতে অন্য কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, কারণ সেটা আভ্যন্তরীণ ম্যাটার। যদি না সেটা নিয়ন্ত্রণবিহীন হয়ে পড়ে, সেখানে যদি স্বেচ্ছাচার দেখা যায়, অবশ্যই সেখানে সম্মিলিত জাতিপুঞ্জ আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পররাষ্ট্রনীতি, সেটা কিন্তু অন্যান্য জাতিরাষ্ট্রের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে। তো এই যে বহুজাতিক রাষ্ট্র, আন্তর্জাতিক। তাহলে বন্ধুরা, আমার পড়ানো হলো, ক্লাস টাস নেওয়া হলো, আর আমি একটু টিপ করেই বসি, কারণ কোনো সময় অডিও অন করে ভিডিও অফ করে চালাই, আবার কোনো সময় ভিডিও অন করি, যাতে স্পেশাল ইম্প্যাক্টটা হয় ওদের উপরে। আর এইভাবেই সারাদিন কাটলো, রান্না বান্না, পড়ানো, মিটিং, ওয়েবিনার,
সব করে কাটলো, আর গোটাটা দিন তোমাদের দেখালাম যে কি করে কাটছে। এক হাতে কম্পিউটার আর আরেক হাতে খুন্তি। আর ওকে আমার যারা ছাত্রছাত্রী আছে তারাও খুব সহযোগিতা করে, যখনই বলি তখনই একদম অ্যাটেন্টিভ ক্লাস করে। তারা আজকে আর কিছু বলবো না, তো একটা দিন তোমাদের দেখালাম। টাটা, বাই বাই।